ঈশা, কোথায় যাচ্ছ? ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ দেয়া। সাইন করে দিও। আমি না আমার জীবনের সবকিছু বাজি রেখেছিলাম তোমার জন্য। তুমি যখন 2 মাস রিহ্যাবে ছিলে, আমি প্রতিটা রাত মোনাজাতে কাটিয়েছি। আল্লাহর কাছে শুধু চেয়েছি যেন সে তোমাকে এই অন্ধকারের পথ থেকে আলোতে ফিরিয়ে আনে। কিন্তু তোমার শরীরে যে বিষ বইছে তা আমার ভালোবাসার ক্ষমতার থেকে অনেক বেশি। আমি তোমাকে 2টা রাস্তা দেখিয়েছিলাম। একদিকে আমি আর আমাদের স্বপ্ন, অন্যদিকে তোমার সেই অন্ধকারের জগৎ যেটাকে তুমি বারবার বেছে নিয়েছো। ঈশা, ঈশা, আই এম সরি। ঈশা, সরি? মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। নিজের সাজানো জান্নাত আমি নিজেই পুড়িয়ে ছাই করেছি। এই গুনাহ আমার, আর এই বিষাক্ত তাকদীর আমারই লেখা। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমিই দায়ী, কিন্তু যে শয়তান আমার হাতে বিষের পেয়ালা তুলে দিয়েছিল তার সাথে হিসাবটা এখনো বাকি। ইরফান, আমার এখানে নিয়েছিস কেন? ইরফান, কি হয়েছে তোর? বল না ইরফান। ইরফান, আমারে মারতেছিস কেন? আমি তোর বন্ধু না। আমি কি করছি? বন্ধু, বন্ধু তুই আমার না জানি আস্তিনের সাপ রে তুই। বন্ধু সেজে আমার শিরায় বিষ ঢালছিস এতদিন। বন্ধু না তুই আমার, দালাল রে তুই, দালাল। আমি তোর সব টাকা ফিরিয়ে দেবো। আমারে মারতেছিস কেন? শুধু আসলে তোর যা নিছে সব ফিরিয়ে দেবো ইরফান। টাকা, টাকা ফেরত দিবি তুই আমার। আর তোর ওই কাগজের নোট কি আমাকে সেই মুহূর্তগুলো ফিরাই দিতে পারবে যা আমি এই বিষের ঘরে হারাইছি? হ্যাঁ, ফিরাই দিতে পারবি আমার মায়ের সেই শেষ সময়টা যখন আমার তার পাশে থাকার কথা ছিল, আর আমি ছিলাম তোর এই বিষের ঘরে? ফিরাই দিতে পারবি আমার ওয়াইফকে যে আজকে আমাকে ছেড়ে চলে গেছে? ফিরাই দিতে পারবি ঈশাকে? ফিরাই দিতে পারবি আমার মাকে? তোর কত টাকা লাগে আমি তোকে দেব। পারবি না তো? আমি জানি তুই পারবি না। ইরফান, প্লিজ মাফ করে দে। মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। যা দিলাম তোকে মাফ করে, কারণ একদিনের জন্য হলেও তোকে আমি আমার ভাই ভাবছিলাম। তবে আজ থেকে তুই, তোর এই নেশা আর তোর বিষাক্ত বন্ধুত্ব সব এখানেই ছেড়ে দিয়ে গেলাম। নিজের হাতে নিজের ঘর জ্বালিয়েছি। সেই ছায়ের মাঝে কোনো আলো বাকি রয়ে গেছে কিনা জানি না। তাই আজ থেকে লড়াইটা আর দুনিয়ার সাথে নয়,
বরং নিজের সাথে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এক মুঠো ছাই থেকে হলেও আমি খুঁজে বের করব আমার হারিয়ে ফেলা অস্তিত্ব। আয় ভাই, আমি জানতাম তুই ফিরে আসবি। এই ঘরের দরজা তোর জন্য সারা জীবন খোলা ছিল। শুধুমাত্র ওই অভিশাপটার জন্য আমি দেয়াল তুলেছিলাম। তুই ফিরে এসেছিস, আজ আমার বুকের উপর থেকে পাথরটা নেমে গেছে। আমি জানতাম যে ওই ছেলে তোর যোগ্য না। ভাঙা কাজ দিয়ে কখনো ঘর করা যায় না। কাল থেকে আমি তোর জন্য নতুন সম্বন্ধ দেখব। আমি এমন রাজপুত্র আনবো যে তোর পাশে দাঁড়ালে লোকে তাকিয়ে দেখবে। তুই চিন্তা করিস না মা, তোর বাবা সব সামলে নেবে। আয় ভেতরে আয় মা, আয়। কাঁদিস না মা, আজ থেকে তোর নতুন জীবন শুরু হলো। আমি তো আছি তোর পাশে, তাই না? তুই চিন্তা করিস না। মা, আপু কাঁদছে কেন? সংসারে ভালোবাসার চেয়ে যখন জেদ বড় হয়ে দাঁড়ায় তখন মানুষ জিতে যায় ঠিকই, কিন্তু সম্পর্কগুলো হেরে যায়। এতদিন পর গ্রামে আসলি, বাসায় যাবি না নানু ভাই? এইভাবে রাস্তায় দাঁড়া থাকবি? না নানু ভাই, দূরে কোথাও চলে যাব, হারিয়ে যাব। তবে তার আগে তোমার সাথে একটু সুখ দুঃখ ভাগাভাগি করতে আসলাম। পাগলামি করিস না। কাগজের এক টুকরা সাদা নীল নকশাকে তোর মহব্বতকে মুছে দিতে পারবে? মানুষ তো শুধুমাত্র কলম দিয়ে সই করে, কিন্তু সবকিছু লেখা আছে ওই লাউহে মাহফুজে। আর তুই ভেঙে পড়লে তোর হারানো তকদিরকে কে জোড়া দেবে নানু ভাই? একটা কথা আজ অব্দি বুঝতে পারলাম না, তোর মতো হাসি খুশি একটা ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়ল রে নানু ভাই? এরকম তো কিছু ছিল না নানু ভাই। সবকিছু বসন্তের বাতাসের মতো রঙিন ছিল। সময়টা আমাদের গ্র্যাজুয়েশনের শেষের দিকে। ঈশার বার্থডে ছিল সেদিন। ওই একটা দিন আর একটা ভুল ডিসিশন। তুই এটা নিজের হাতে বানিয়েছিস? হ্যাঁ, বাহ, কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে রে। তোকে এতগুলো থ্যাংক ইউ। আরে কিরে ইরফান, যার ছায়ার পিছু পিছু 4 বছর গুড়গুড় করলি, গ্রাজুয়েশন শেষে এসে ওরই আংটি দিবি তুই? তোর তো কলেজে অনেক বড় হয়ে গেছে রে ভাই, কাহিনী কি? আরে জনি, ওরে দিয়ে কিচ্ছু হবে না। একই ডিপার্টমেন্ট, একই সেকশনে পড়ে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হাই অব্দি বলতে পারে নাই। আর ও কিনা দিবে রিং। আরে আমি কি করব? আমি যখনই ভাবি কিছু বলতে যাব তখনই তো সব এলোমেলো হয়ে যায়। শোন ভাই, র্যাক ডের আর মাত্র 2 দিন বাকি। আজকে বার্থডে সেলিব্রেট করতে আসছে, এটাই তো শেষ চান্স। এইবার সাহস না করলে সারা জীবন শুধু আফসোসটাই পকেটে নিয়ে ঘুরবি। শোন, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি? এই নে, এটা ট্রাই কর। প্রথমে এটা খুলবি, তারপর ঢালবি। শুধু এতটুকুই, তোর কনফিডেন্স হাই করে দেবে। দেখ, এইভাবে নাকে ধরবি, তারপর একটানে ভিতরে। তখন তুই আর ইরফান থাকবি না, সুপারম্যান হয়ে যাবি। এই নে, ট্রাই কর। ইরফান ভাই, এসবের কোনো দরকার নাই। স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। বেশি বুঝোস? আমি খাই না, স্বাস্থ্যের জন্য ভালো না মানে? তুই আজাইরা খাইলে কথা হবে বলিস নাকি? কেন? আমি জানি না হ্যাঁ? এটা কি। আই লাভ ইউ। মানে
আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেব না, কখনো কোনো ঝামেলায় পড়তে দেব না। তোমার থেকেও তোমাকে প্রোটেক্ট করব, তোমায় সবসময় ভালোবাসবো, আর ভালোবাসায় কখনো চিটিং করব না। তোমায় সবসময় সত্যি বলবো, কখনো মিথ্যা বলবো না। মানে বলবো ছোটখাটো, কখনো তোমায় একটু কম সুন্দর লাগলেও হয়তো বলবো তোমায় অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু এমন মিথ্যা বলবো না যেন বেইমানি হয়ে যায়। সো উইল ইউ ম্যারি মি? এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাম না? পেছনের বেঞ্চ থেকে আমাকে কে পাহারা দিচ্ছে সেটা আমি ঠিকই বুঝতাম, তাই জন্যই এতদিন ওয়েট করছি। হ্যাঁ, হ্যাঁ আবার কি, মানে আমিও তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ টু। হ্যাঁ বুদ্ধু। দাও। সবই তো ঠিক ছিল, এরপর কি হলো নানু ভাই? এরপর তোমার মনে আছে, তুমি হঠাৎ করে এসেছিলে একদিন আমাদের বাড়িতে মাকে গ্রামে নিয়ে যেতে। তারপর বলেন নানু ভাই, এবারে ট্যুর কেমন হলো তোমার? সিলেট থেকে তো সোজা বন্ধুদের নিয়ে বান্দরবান চলে গেলে। পাহাড় থেকে যা ছবি পাঠিয়েছো না, মিথ্যা বলবো না, আমার তো হিংসেই হচ্ছিল নানু ভাই। এই পরের বার কিন্তু আমিও তোমার সঙ্গে হচ্ছি, হ্যাঁ? পরের বার কিন্তু কোনো বাহানা চলবে না, কেমন? নানু ভাই, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? কিছু বলছো না যে? তোর জন্য অনেক কষ্ট হচ্ছে রে নানু ভাই। এই নিস্তব্ধতা আমি সহ্য করতে পারছি না। তোর বাবা যাওয়ার আগে এই সব বাড়ি গাড়ি সম্পত্তি সব তোকে দিয়ে গেছে, কিন্তু এখন থেকে হয়তো তোকে একা সবকিছু করতে শিখতে হবে। মানে তুমি তুমি কি বলছো নানু ভাই? আমি কিছু বুঝতে পারছি না। আকাশ যখন মেঘে ঢাকা পড়ে তখন সূর্যকেও হার মানতে হয়। কি এটা? এখানে মায়ের নাম লেখা কেন? হ্যাঁ, কি হয়েছে মায়ের? তোর মায়ের ক্যান্সার। তার লাস্ট স্টেজ চলছে। মানে কি বলছো তুমি? আমাকে কেউ কেউ কিছু বলে নাই কেন? হ্যাঁ, কারণ সে জানে এখনো তুই ছোট, তুই জানলে ভেঙে পড়বি, তাই সে নিজের কষ্টকে নিজে লুকিয়ে রেখেছে। তোকে হয়তো বলেছে আমার সাথে তোর মা গ্রামে একটা কাজ যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো ওকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। তুমি তুমি এসব কি বলছো নানু ভাই? এটা কিভাবে হতে পারে? কোথাও একটা ভুল হচ্ছে। আমি আমি মাকে এক্ষুনি জিজ্ঞাসা করছি। খবরদার, নিজেকে নিয়ন্ত্রণ কর। তোর মা তোকে এ অবস্থায় দেখতে চায় না, সে তোকে কিছু জানাতে চায় না। তুই অভিনয় কর, তুই কিছু জানিস না। ইরফান, কি ব্যাপার? নানা ভাইকে খুব জ্বালানো হচ্ছে না? চাচা যান, আপনি তো একদম ওকে মাথায় তুলে রাখছেন। আজকে তো আমি আপনার সাথে গ্রামে চলে যাব, তখনও বুঝবে এত বড় বাড়িটা সামলানো কতটা কঠিন। কি রে বাবা, কি হয়েছে? শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। তুই তো জানিস তোকে নিয়ে আমার কতটা চিন্তা হয়।
আমি কয়দিন নানু ভাইয়ের সাথে ঘুরে আসি, তারপর না হয় তোকে নিয়ে যাব। ঠিক আছে? নানু ভাই, আমি একটু আসছি। আচ্ছা। তুই চিন্তা করিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। একদিকে তুমি আর মা দেশের বাইরে চলে গেলা, আর অন্যদিকে আমি জনির সাথে আরো সময় কাটাতে থাকলাম। বাইরে তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার কলিজাটা ফাইটে যায়। তুই তো তাও বাবা আমার ছায়া পেয়েছিস, আর এই জনির তো কেউ নাই, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া। যার আপন বলতে কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে ভাই। আমি কি করব? আমি না কিছুতেই মেনে নিতে পারছি না ভাই। আমি না বুঝতে পারছি না আমি কি করব। মা ছাড়া তো এই দুনিয়াতে কেউ নেই আমার। শোন, এই দুনিয়াতে যেমন কষ্টের যন্ত্রণা আছে, তেমনি এই দুনিয়াতে কষ্ট যন্ত্রণা বলার ওষুধও আছে। জহরে যেমন হীরা চেনে, ব্যথার মানুষ তেমন ব্যথার ওষুধ চেনে। নে ধর। সমুদ্রের ওপার থেকে আসা ইম্পোর্টের জিনিস। একটা প্যাকেটে 5,000 টাকা হাওয়া হয়ে যাবে, ফ্রিতে দিতে পারবো না। আচ্ছা, 1 2 3 4 5, তুই পুরোটাই রাখ। হ্যাঁ দে দে। এ আজব এক মরিচিকা নানু ভাই। ব্রেইন শুধু ছোটখাটো কারণ খুঁজতে থাকে একটু ডোপামিন রিলিজ করার জন্য। তুমি যখন মায়ের লাশ নিয়ে এয়ারপোর্টে আসলে, আমি তখনও সেই ঘোরের মধ্যেই ছিলাম। মাকে শেষবারের মতো ভালো করে দেখতেও পারলাম না আমি নানু ভাই। তুই বড় দেরি করে ফেলেছিস নানু ভাই। তোর সেই অন্ধকার দিনেও ঈশা আলোর মতো তোর হাত ধরেছিল। বাবা মা নিজের ঘর ছেড়ে তোর শূন্য ঘরে উঠেছিল। তারপর তুই 2 মাস রেহাবেও ছিলি। সবই ঠিক ছিল নানু ভাই। তারপরেও কেন নানু ভাই? মায়ের কথা খুব মনে পড়ে যে নানু ভাই। তখন আর নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারি না আমি। এই একটা জিনিসই আমার মাকে ভুলিয়ে থাকতে শিখিয়েছিল আমায়। কিন্তু আমি এখন বুঝতে পারছি, আমি আমার মাকে আর ভুলে থাকতে চাই না নানু ভাই। মায়ের স্মৃতিগুলোকে ঘিরেই বেঁচে থাকতে চাই আমি। মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটাই আসল লড়াই নানু ভাই। আজ যদি তোর মা বেঁচে থাকতেন, তোর এই অবস্থা দেখে উনি সহ্য করতে পারতেন না। তোর মা তোকে জীবন দিয়ে গেছে বরণ করার জন্য, দাফন করার জন্য না নানু ভাই। শোন, তোর নসিবে এখনো তোর হাতের মুঠোয়। ঈশা তোকে ঘৃণা করে না, ঘৃণা করে তোর এই অবস্থাকে। তোরা ঠিক থাকলে এসব কাগজ কিছুই না। এসব সাইডে রেখে ঈশার সামনে গিয়ে দাঁড়া, দাঁড়িয়ে বল, আমি তোমাকে ফিরিয়ে নিতে সবকিছু করতে রাজি। দেখবি মেয়েদের ভালোবাসার কাছে হিমালয় মাথা নত করে। এ তো সামান্য অভিমান। যা নানু ভাই,
নিজের অস্তিত্বকে ফিরে নিয়ে আয়। কি করছিস মা? কিছু না বাবা। দেখ মা, এখানে কতগুলো ছেলের ছবি আছে। বিশেষ করে এই ছেলেটা লরেন্স রোডের চৌধুরী ভিলার ছেলে, বিসিএস ক্যাডার। পরিবার, বংশমর্যাদা এবং শিক্ষা সবকিছু তোর সাথে খুব ভালো মানাবে। ছবিগুলো দেখে আমাকে একটু জানাস, হ্যাঁ? নে। মারে, তোর বাবা শুধু বাইরের আভিজাত্যটাই দেখছে, ভেতরের কষ্টটা দেখছে না। সে তোর জন্য নতুন ঘর খুঁজছে, কিন্তু আমি জানি তোর মন আত্মা সব আগের চৌকাঠেই পড়ে আছে। শোন মা, মেয়েদের বিয়ে একবারই হয়। আমি জানি না ইরফান কি দোষ করেছে, কিন্তু সেই ভুলের সামনে তোদের ভালোবাসাটা এত ঠুনকো হয়ে গেল যে একটা সই দিয়ে সব শেষ করে দিতে হবে। আজকে তোর বাবা যে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে, সেখানে কি আদৌ তুই সুখে থাকতে পারবি? আচ্ছা মা, তোরা নিজেরা কথা বলে সব ঠিক করে নিতে পারিস না? সংসার এত সহজ না। সংসার হলো অনেক বড় একটা সবুর। হাজার সমস্যা আসুক, ঝড় আসুক, তাকে উপেক্ষা করে যে স্ত্রী তার স্বামীকে অন্ধকার থেকে উদ্ধার করে আনতে পারে, সেই তো প্রকৃত ঘরণী। আমার কথাগুলো একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখিস মা। হ্যালো। হ্যালো। কল করে কথা কেন বলছো না? আর যদি চুপ করেই থাকতে হয় তাহলে কলই বা কেন করেছো? ফোনটা রেখে দাও। এভাবে কথা বলছো কেন? মিস করছিলাম তোমাকে, তাই। আর কিভাবে কথা বলবো জানি না। আর মিস করলেই বা কি? হ্যাঁ, সরি। সরি? সরি কেন? এই শব্দের কি কোনো মানে আর আমাদের মধ্যে বাকি আছে? জানি না। কেমন আছো তুমি? ওখানে সব ঠিক আছে তো? আর সবাই ভালো তো আছে না?
আছি, আল্লাহ যেমন রেখেছে। আর আমার খবর জেনে তুমি কি করবে? আমি আমি সবকিছু ঠিক করতে চাই ঈশা, ঠিক আগের মতো। আমি শেষবারের মতো কথা দিচ্ছি তোমাকে, আমাকে শেষবারের মতো একটাবার বিশ্বাস করে দেখো না প্লিজ। বিশ্বাস তো অনেক দামি জিনিস ইরফান। যাক, এসব কথা বাদ দিই। যদি আমার জন্য কিছু করতেই হয় তাহলে একটা কাজ করো। ড্রয়ারে আমি ভুল করে একটা ছোট বক্স রেখে এসেছি। ওটা আমার খুব যত্নের জিনিস, ভালোবাসার জিনিস। যদি পারো ওটা একটু পার্সেল করে পাঠিয়ে দিও আমার কাছে। আমি চাই না আমার কোনো কিছু ওই বাসায় পড়ে থাকুক। রাখছি। এই নাও তোমার পার্সেল, তোমার অনেক যত্নের, তাই আমিই দিতে চলে আসলাম। থ্যাংক ইউ। আমার মেবি যাওয়া উচিত। কিছু বলবা? না, কি বলবো? আচ্ছা যাও তাহলে, ভেতরে যাও। তুমি যাও, আমার বাবার বাড়ি। আমি বাইরে থাকবো না ভেতরে থাকবো, তোমাকে জিজ্ঞেস করে থাকতে হবে? আচ্ছা না, মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না, এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতরে আসতে না করিনি। না করনি, আবার আসতেও তো বলনি। বলিনি তো কি? বাড়ির সামনে আসলে কি তাকে কার্ড ছাপিয়ে ভেতরে ইনভাইট করতে হবে? নিজের থেকেই তো আসা যায়। মা, ওই দিক দিয়েও তো ময়লা হয়ে গেছে। হ্যাঁ মা, মুছবো। আরে ঈশা, ইরফান, কেমন আছো বাবা? এই, কি করছিস? আচ্ছা, তুই কেমন মেয়ে বলতো? একটু জানাবি না? বিয়ের পর ও এই প্রথম আসলো। আমি একটু কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। না, আমি কেমন আছি এটা তো তোমার জানার কথা। বিয়ের পর একদিনও তুমি তোমার মায়ের খবর নিয়েছো? বসো 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 বসো। মা, থাক না এসব। থাকবে কেন? আশ্চর্য, ওর কি এই বাসায় আসতে কারো পারমিশন নিতে হবে নাকি? জিজু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জিজু, আমার জন্য চকলেট এনেছো? এই রে, এইবার তো ভুলে গেছি, কিন্তু প্রমিস যাও, নেক্সট টাইম আর ভুল হবে না, কেমন? ওকে জিজু। বাবা, মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই না? আচ্ছা,
আজকেই তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো, তুমি না অনেক পছন্দ করো। তুমি তো একটু ঝাল বেশি খাও, আমি একটু ঝাল বেশি করে দিয়েই রানবো। আসলে মা, এসবের কোনো দরকার দরকার নেই এত অত যত্নের। তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। কি আশ্চর্য, এটা কেমন ধরনের কথা? ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? প্রথমবার হোক আর শেষবার, এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? হ্যাঁ, বাবা প্লিজ। কি হলো? আমি তোকে কি বলছি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। দেখো, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। একটা এতিম ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দেব না। শোনো ইরফান, যাদের মাথার উপর কোনো ছায়া নেই, যাদের কোনো অভিভাবক নেই, তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। যাদের পরিবার নেই, তাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। আমার বাবা মা নেই দেখে আপনি আপনি এটা বুঝে গেলেন যে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই? অবশ্যই, এখানে না বোঝার কি আছে? বাবা তুমি এসব কি বলছো? আমি বুঝলাম না, ওর বাবা মা নেই বলে এটা কি ওর দোষ নাকি ওর অপরাধ? রাজিয়া, আমি এখানে কোনো দোষ গুণের কথা শুনতে চাইনি। শোনো, আমি তোমার মেয়েকে ওর হাতে তুলে দেব না। আমার ডিসিশন ফাইনাল। আজও তোমাকে ভালোবাসে, কাল যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কার কাছে বিচার দেব? ওর তো পরিবারই নেই, আমি কার সাথে আত্মীয়তা করব? ইনাফ বাবা, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে। আমার জন্য না এটাই যথেষ্ট। আমি চেয়েছিলাম তোমাদের ভালোবাসা নিয়ে আমার নতুন জীবনটা শুরু করব, কিন্তু তুমি আর সেটা হতে দিলে কোথায়? এখন তোমার এই বিয়েতে মত থাকুক আর না থাকুক, আমি ইরফানকেই বিয়ে করব, আজই বিয়ে করব। ইরফান, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। তোমার জন্য, তোমার জন্য আজ আমার মেয়ে আমার মুখের উপর কথা বলছে। তোমার জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মেয়ের সাথে সুখে থাকা তো দূরের কথা, তোমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জানতাম এইসব সম্পর্কের শেষে কি হয়। দেখলে তো এইসব সস্তা আবেগের পরিণতি কি হয়। 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। এখনো বুঝতে পারছো না কেন আমি এই বিয়ের বিপক্ষে ছিলাম? কারণ যার পরিবার নেই, যে জানেই না একটা সম্পর্কের ভার কিভাবে বইতে হয়, সে আমার মেয়ের ভার কিভাবে বইবে? তুমি তো আমার মেয়ের যোগ্যই না। তাই আমার সাজেশন থাকবে, তুমি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও। আমার সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ তাহলে এই 1 বছরে এতটুকু বদলায়নি স্যার। তবে সাইন তো আমি করতে পারবো না স্যার। যাকে একবার আমি নিজের করে নিয়েছি তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। আমি যতদিন না আমার ভালোবাসা দিয়ে আপনার মেয়ের অভিমান ভেঙে ওকে এখান থেকে নিয়ে যেতে পারছি, ততদিন আমি এই বাড়ির দরজায় কড়া নাড়তে থাকব। তবে হ্যাঁ, এবার আর পালিয়ে যাব না স্যার। আপনার চোখে চোখ রেখে, আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাব ইনশাল্লাহ। সেদিন আর কোনোদিন আসবে না ইরফান। আমি বেঁচে থাকতে তো অসম্ভব। আরবিতে একটা প্রবাদ আছে স্যার, মান সাবরা জাফরা, যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরবো স্যার, চেষ্টা করে যাব। বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। আপনি আপনার জেদ নিয়ে থাকুন, আমি আমার বিশ্বাস নিয়ে আবারও ফিরে আসব। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম।
তো ভাবছিলাম তোমার সাথে কথাই বলবো না, কিন্তু বাবার সাথে তোমার কথা শোনার পর ভাবলাম একটু তো কথা বলাই যায়। ও তাই না? কিন্তু তোমার বাবার যে রূপ দেখলাম আজকে, মনে হচ্ছে তাকে কনভিন্স করা আর এভারেস্ট জয় করা দুটোই সেম। এই একটু টিপস দাও না, কি করলে তোমার বাবা খুশি হতে পারে? আমার বইই গেছে, আর আমি কেন টিপস দিব? আমি নিজেই তো তোমার উপর রেগে আছি। তোমার সাথে যে কথা বলতেছি এটাই তোমার ভাগ্য, বুঝছো? খুব ভালো। তুমিও আমার উপর রাগ করে আছো, তোমার বাবাও আমার উপর ক্ষেপে আছে। এই তোমাদের বাবা মেয়ের সমস্যাটা কি? হ্যাঁ, দুটোই একই ফ্যাক্টরির কড়া মেজাজের ব্যাটারি। এই ব্যাটারি মানে? খবরদার আমার বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবা না। হ্যাঁ বুঝছি, তোমার থেকে হেল্পের এই পাবো না আমি, যা করার আমাকেই করতে হবে। করো করো, তুমি না বলেছিলে যে বাবার সামনে চোখে চোখ রেখে একদম আমাকে নিয়ে চলে যাবা, তো এখন করো। রাখলাম আমি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এসা, নিশি, কই তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। এই ছেলে, গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? আর এক পা ঢোকার চেষ্টা করবে না, নইলে। জিজু, জিজু, জিজু আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ এনেছি তো, বলেছিলাম না নেক্সট টাইম আর ভুল হবে না। এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। জিজু, ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা, এটাও তো তোমারই জন্য। এই নাও। ও তাই? কিন্তু তুমি আমাকে গোলাপ কেন দিবে? কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না, তাই। ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু, এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। হ্যাঁ, আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, কিন্তু তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? কারণ এখানের সবাই তো খুব অপছন্দ করে আমায়। ও মা, কার এত বড় সাহস? কে আমার জিজুকে থাকতে দিবেন? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তোমার বাড়ি। তুমি আসো তো। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি? পাপা, ভেরি ব্যাড। তুমি আমার জিজুর সাথে এইভাবে কথা কেন বলছো? তোমাকে আমি একটু ম্যানার্স শেখাতে পারলাম না। জিজু তুমি আসো তো। জানি না কি করে আমি পেয়েছি তোমাকে, এই কপালের দাগে যেন তুমি ছিলে। শত স্বপ্নের সাথে মিল যেন দুয়াতে শামিল ছিল তোমার নাম খুঁজে পাওয়ার মিছিল। তোমাকে কত স্বপ্ন বুনেছি বুকের গভীরে, তোমার উপমা তুমি নিজে বিধাতার ইশারায়
তোমাকে। আমি কখনো ভাবিনি এসে জীবনে তুমি নিবে পুরোটা জুড়ে, আমি হব বেনামি। আমি কখনো ভাবিনি এসে জীবনে তুমি নিবে পুরোটা জুড়ে, আমি হব বেনামি। শত স্বপ্নের সাথে মিল যেন দুয়াতে শামিল ছিল তোমার নাম খুঁজে পাওয়ার মিছিল। ও বিধাতার ইশারায় পেয়েছি তোমাকে। কত স্বপ্ন বুনেছি বুকের গভীরে, তোমার উপমা তুমি নিজে বিধাতার ইশারায় পেয়েছি তোমাকে। ধুর, আমি আর পারছি না ঈশা। ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করাও হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। এখন শোনো, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো তাহলে আমিও তোমার সাথে যাব না। তোমার যদি যেতে মন চায় তুমি একা যেতে পারো। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। ম্যানেজ করবা? তুমি না বললা তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আরে কিভাবে করব ম্যানেজ? তোমার বাবাকে ইমপ্রেস করার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? জানো, বাবা না এতটা রুট ছিল না, খুবই হাসি খুশি একজন মানুষ ছিল। কিন্তু কয়দিন ধরে না বাবার কি যেন হয়েছে, আমাদের সাথেও ঠিকভাবে কথা বলছে না। আমার মনে হয় কি কিছু একটা ঝামেলা চলছে, যেটা বাবা আমাদেরকে বলতে চাচ্ছে না। কি ঝামেলা? সেটা তো জানি না, তবে কিছু তো একটা আছে। আচ্ছা, সেটা না হয় আমি খুঁজে নেব। আমাদের কথাটাই তো হচ্ছে না। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? আমাকে কি শেষবারের মতো একটাবার মাফ করে দেওয়া যায় না প্লিজ? আমি তো আগেই বললাম বাবাকে ম্যানেজ করো, বাবা ম্যানেজ তো আমি ম্যানেজ, ঠিক আছে? ঈশা, ঈশা, হ্যাঁ মা, আসছি। আমি গেলাম। হ্যাঁ, আমি আগে যা বলেছি এখনো তাই বলছি। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল?
কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তায় রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? কে আপনি? নামটা না হলে পরেই জানবেন সাহেব। আপাতত এইটুকু জানুন, আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এদিকে। জি স্যার। তিতা কেন? তিতা কেন? চিনি দিস না কেন? চিনি কই? ডক্টর তো আপনাকে সুগার বাদ দিতে বলেছিল স্যার, তাই চিনি দিইনি। চুপ! আমার সুগার আমি খাবো, তুই কে? তুই ডাক্তার? সরি সরি স্যার। সুলতান। বড় ভাই। এই সেই লোক? জি বড় ভাই। স্যার, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? সমস্যা বুঝে না, সমস্যা বুঝে না। ওনার সমস্যা হইল উনি দেশের সব থেকে বড় সৎ অফিসার। বড় ভাই, খুইলা বলেন, বুঝে ফেলাইব। শোনেন স্যার, আপনার ছোট্ট একটা কলমের খোঁচা, সেটার অপেক্ষায় আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। আমার লোকরা আপনার কাছে যায় নাই, আপনি তাদেরকে কন্ট্যাক্ট ফাইলে কেন সই করেন নাই? কেন? সমস্যাটা কি? ও আচ্ছা, এই ব্যাপার। কায়সার সাহেব, সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার নিয়তের। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন, ওই জায়গাটা জলাভূমি ভরাট করা। কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি আপনার সাইট ভিজিট করেছি। আপনি 3 তলার জায়গায় ওখানে 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে ওই বিল্ডিং ধসে পড়ে, তাহলে ওখানে শত শত মানুষ আহত হবে, কত মানুষ প্রাণ হারাবে। একবার ভেবে দেখেছেন কি আপনি? আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না, আমাকে মাফ করবেন। প্রাণ, আমার দরদি প্রাণ। এই, এসব প্রাণ প্রাণ আমার কাছে খুবই সস্তা। ঠুস করে মারবো, পুট করে পড়ে যাব। সস্তা মানে খুবই সস্তা। আর আমার যে শত শত কোটি টাকার প্রজেক্ট, এটা কিন্তু সস্তা না, অনেক দামে। শোনেন, আপনি আমাদের প্রজেক্টটা পাস করে দেন, ছেড়ে দেন, ফাইলটা ছেড়ে দেন। বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দেন না। এত চাপ নেন কেন? চাপ নেবেন না। আর আপনার বাকি যে জীবনটা, ওই চাপটা আমি নিয়ে নেব। সারা জীবন রাজকীয়ভাবে থাকবেন। এবার বলেন, কত টাকা লাগবে? কত? হ্যাঁ স্যার, বলেন বলেন বলেন, আপনার কি লাগবে? কায়সার ভাই খুব দয়ালু, আপনি সাইনটা করে দিলেই ওই এরিয়াতে আমার মতো আপনারও একটা ফ্ল্যাট হয়ে যাবে। তোরে ফ্ল্যাট দেবো বলছি? তোকে যে আমি ফ্ল্যাট দেবো বলছি আমি? স্যার, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন স্যার। কথা তো আমি কত মানুষকে দিই, কথা দিলেই কি রাখতে হবে নাকি? হ্যাঁ, না না না, আপনি ভাববেন না, আপনার ব্যাপারটা একেবারে স্পেশাল, কোনো টেনশন নাই, ক্যাশ। বলেন কত টাকা লাগবে, চিন্তা করেন না। আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি। আমার কলম কখনো মানুষের সাথে বেইমানি করেনি। আগেই তো বললাম যে আমি এটা সাইন করতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব। অসম্ভব, 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 রাইট।
অসম্ভব, ঠিক আছে, আমার জন্য তো অনেক কিছু অসম্ভব, এটা মেনে নে অসম্ভব। সুলতান, অসম্ভবকে সম্ভব করার জন্য কি করা যায় বলতো? এটাই আপনার মেয়ে, তাই তো? বাহ, বেশ দেখতে সুন্দর তো আপনার মেয়ে। এই ওর ছবি তোমার কাছে কি করে আসলো? হ্যাঁ, আস্তে আস্তে, আপনার পরিবারে তো মেয়ে আছে, ভাবতে হবে না? ভাবেন ভাবেন, 1 সপ্তাহ সময় দিলাম, ভাবেন। আপনি আপনার অফিসের কাউকে কিংবা আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেইনস্টে? আইন, সিস্টেম। এই শহরে সিস্টেম চলে তাদের হাত দিয়ে যাদের হাতে তালুতে ক্ষমতা আর কালো টাকা আছে। কিন্তু কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? তোমাকে এত কিছু ভাবতে কি বলেছে? হ্যাঁ, আমার লড়াই আমি লড়বো, আমার পরিবার আমি দেখব। তোমার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। ভালো চাইলে তুমি তোমার বাড়ি ফিরে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। আমার কাজ কেন বন্ধ থাকবে? এই জমি দখল করা আমার, প্রশাসন আমার, একটা লোকের সিগনেচারের জন্য আমার শত কোটি টাকার প্রজেক্ট বন্ধ থাকবে? আপনি আমাকে চেনেন না? এবার দেখ। স্যার, আমি তোমার কাছে জুস চাইছি, জুস নিয়ে এসছো কেন? সরি স্যার, ভাবলাম অনেক গরম, তার জন্য। ভেতরে যাওয়া নিষেধ, স্যার খুব প্রেসারে আছেন। আবে প্রেসার কুকারে সিটি বাজছে, শুনতে পাচ্ছিস না? ভেতরে গিয়ে টেনশন রিলিজ না করে দিলে কুকার ফেটে সবাই তন্দুরি চিকেন হয়ে যাবি। আরে শর্ত স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার প্রজেক্টের ব্যাপারে পাকাপোক্ত একটা সমাধান নিয়ে আসছিলাম স্যার। এই, ছেড়ে দাও। জি স্যার। কে তুই? কি বলতো বকছিস? স্যার আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে স্যার, মিডল ক্লাস। তবে সবকিছুই ঠিকঠাক আছে আমার, শুধু পরিবারটাই ঠিকঠাক নেই। প্রথমে বাবাকে হারালাম, তারপর মাকে। ভালোবেসে বিয়ে করলাম, সেটাও কোনো এক জটিল কারণে আজ ডিভোর্সের পথে। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে সবার মন জয় করে বউকে ফিরিয়ে আনার চেষ্টায় আছি। কতদূর সাফল্য পাবো জানি না, তবে সেখানে গিয়েও একবার শ্বশুরের টেনশন, একবার বউয়ের টেনশন, একবার ওর টেনশন, একবার আমার টেনশন। এত টেনশন আমি আর নিতে পারছি না স্যার। এসব ফ্যামিলি গল্প আমাকে শোনাচ্ছিস কেন? হ্যাঁ, তোর ফ্যামিলি গল্প শোনার জন্য এখানে বসে আছি। কি বলতে চাস? বলছি স্যার, বলছি। এই আমার এই এত টেনশন, এর মাঝখান থেকে আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার? আমার শ্বশুর লোকটা খুব সৎ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ঘাড়টা প্রচন্ড তেরা। 2 নাম্বার কাজ তাকে দিয়ে করাতে পারবেন না আপনি। যদি বুঝতে না পারেন তাহলে বলছি, আব্দুর রহমানের কথা বলছি আমি। স্যার, স্যার উনি একদম ঠিক বলছে। এইরকম ঘাটতারা লোক আমি ওর জীবনে দেখিনি। ওনার ঘাড়ের রগ মনে হয় স্টিলের তৈরি। একদম চুপ, বিশেষজ্ঞ হয়ে গেছ না? এই, তুই না বললি সকল সমস্যার সমাধান করবি? সমাধান কই? সমাধান কই? সমাধান তো আছে স্যার। সমাধান হচ্ছে ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান ওই জমির ম্যাপ। ওপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, এনজয়।
শান্তিতে ঘুমান, কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন সেটা তো হতে পারে না স্যার। আপনি আপনার রাজত্বে থাকুন, আমাকে আমার ঘরে থাকতে দিন, ব্যাস এটুকুই আমার চাওয়া। আসছি স্যার, ভালো থাকবেন, টেক কেয়ার। এই! মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার, তাই শেষবারের মতো বলছি আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। থ্যাংক ইউ। হ্যালো সুলতান, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত বড় একজন পলিটিশিয়ানের বাসায় এমনি এমনি ঢুকে গেলে। হাই, তোমার ভয় লাগলো না? ভয়? ভয় তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে। আমি তো সব হারিয়েই ফেলেছি, এখন হয়তো সব ফিরে পাবো, কিংবা নিজেই হারিয়ে যাব। হারিয়ে যাবা মানে? ঠিক বুঝলাম না। আমি ভাবছি আমি তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাব। ঈশা, চলে যাবে এখন, যখন সব ঠিক হতে শুরু করলো? কিছুই ঠিক হয়নি ঈশা, আমি জোর করেই বোকার মতো সব ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য তোমার বাবা নিজের বাড়িতেই অস্বস্তিতে থাকছে, এটা আমি আর সহ্য করতে পারছি না। উনি এখনো মনে করেন আমার কোনো পরিবার নেই, তাই আমার কাছে সম্পর্কের কোনো মূল্যও নেই। ওনার এই ভুলটা যতদিন আমি না ভাঙাতে পারছি, ততদিন পর্যন্ত হয়তো তোমাকেও সাথে নিতে পারবো না আমি। এই ছোট্ট একটা কারণে তুমি আমাকে সাথে নিতে পারবে না? ছোট্ট একটা কারণ, ছোট্ট একটা কারণ, কিন্তু তার ইম্প্যাক্ট দেখো। সেই ছোট্ট একটা কারণের জন্যই তোমার বাবা আমাকে সহ্য করতে পারেন না। আমি আর তোমার বাবার থেকে তোমাকে কেড়ে নিতে চাই না। ইরফান প্লিজ। আমি ডিসিশন নিয়েছি ঈশা, আমার জন্য তোমার বাবা তোমার পরিবারের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। আমি চাই না আমার জন্য এত সুন্দর একটা পরিবার শেষ হয়ে যাক। আমার হয়তো চলে যাওয়াটাই ঠিক হবে ঈশা। ওকে, তাহলে আমি আর কি বলবো, তুমি তো ডিসিশন নিয়েই নিয়েছো। আমার না এখানে আর ভালো লাগছে না, আমি বাসায় যাবো। সবাই কোথায়? কি হলো মা? এগুলো সব পড়ে আছে কেন? মা, 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 নিশি, কি হয়েছে মা? বাবা কোথায়? আর এগুলোর এই অবস্থা কেন? মা বলো। কতগুলা লোক আসছিল। কি হয়েছে মা? সারা বাড়ি ভাঙচুর করে গেছে। বাবা কোথায়? তোর বাবাকে ধরে নিয়ে গেছে। এখন কি হবে মা? এখন কি হবে মা? কিরে, ওয়ার্নিং দিছিলি না আমার? তাই ভাবলাম আমি আর তোরে কেমনে ওয়ার্নিং দেই, তাই ডাইরেক্ট অ্যাকশন দেখাইয়া দিলাম। এখন কি করবি? পারবি তোর পরিবারে বাঁচাইতে? বাঁচা না, দেখি তোর কত দম।
ভালো ভাই। সুলতান, প্রথমে সব পেপারগুলো তো সিগনেচার নিবি। ওই ছেলেটা ওই জায়গায় গেলে জ্যান্ত যেন ফিরে না আসে। টাকা তোর অ্যাকাউন্টে সব পাঠায় দিছি, কাম শেষ কর। কাম শুরু হয়ে গেছে কাইসার ভাই, আপনি শুধু মিষ্টি রেডি রাখেন। স্যার 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 এভাবে আর মানুষের উপর আঘাত করেন না স্যার। আমি একটা বার চেষ্টা করি প্লিজ। স্যার আপনি তো অনেক শিক্ষিত মানুষ, কেন জেদ করতেছেন? একটা সাইন করলে তো এখান থেকে মুক্তি পেয়ে যান। প্লিজ স্যার, আপনার কোনো ক্ষতি হবে না। আমি ভালো মানুষ হলেও ওনারা কিন্তু মোটেও ভালো মানুষ না। সাইনটা করে দেন স্যার, প্লিজ স্যার। আমি আগেও বলছি, এখনো বলতেছি, মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। আমার জীবন থাকতে আমি এই দুর্নীতি করতে পারবো না। জীবন থাকতে, তাই নাকি? বুঝছি কেন যে আপনার হেনে উঠে আনতে গেছিলাম, ভুল জায়গায় হাত দিছি। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা, নাম জানো কি? ঈশা। ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। আরে আরে, দুইজনই হাসি। ওয়েলকাম ওয়েলকাম আমার দরবারে, সুস্বাগত। ইরফান, তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার। কি করব বলেন, আপনার মেয়ে আপনার মতোই জেদি। হায় হায়, তাই বলে তুমি ওকে এখানে নিয়ে আসবা? ওর যদি কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। নজর উপড়ে ফেলবি? তাই নাকি? চল দিলাম নজর। 1 মিনিটের মধ্যে ওই মেয়েরে ধরে তোর সাইড থেকে আমার সাইডে নিয়ে আসবো। তুই বল, তুই কি করবি? টেস্ট হয়ে যাক। তুই মানবি না, তবে তোকে পুরো পিকচার দেখানোর আগে আমি তোকে জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দিব। আই প্রমিস, জাস্ট ছোট্ট একটা স্যাম্পল। ট্রাই করেই দেখ না। এই রইলো আমার স্যাম্পল। Now what you gonna do, baby? I guess তুই পুরো পিকচার দেখতে চাস। Alright, bring it on, baby. Bring it on.
মা তোর কিছু হয়নি তো? না বাবা, আমি ঠিক আছে। এই এদিকে দে। এই তুই কি করতেছস? তুই কার তোলে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি, আমি সেদিন থেকেই তোর দেখতে পারিনি। ভাই মারেন শালারে। অনেক হয়েছে, আমার মাফ করে দে। আমি বুঝতে পারিনি ঘটনা এত দূর চলে যাবে। আমার মাফ কর ভাই, মাফ করে দে। তুই তো শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য আর আমার অস্তিত্বের জন্য। তো ভাব আমি কত দূর যাব। বাবা আস্তে আস্তে আসো। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। কোনো কিছু হয়নি তো তোমার? না না, আমার কিচ্ছু হয়নি। স্যার সরি স্যার, আপনাকে আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। অনেক ভেবে দেখলাম আমার কারণেই হয়তো আপনার পরিবারের উপর আজ এই দিনটা নেমে এসেছে। ভেবে দেখলাম আপনি আমায় যে অভিশাপ দিয়েছিলেন আমি কোনোদিন সুখী হতে পারবো না। হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেলবে। আর আমি চাই না আমার জন্য একটা সুন্দর পরিবার এইভাবে শেষ হয়ে যাক। তবে থ্যাংক ইউ স্যার, মা চলে যাওয়ার পর থেকে পরিবার জিনিসটা খুব মিস করতাম আমি। থ্যাংক ইউ স্যার আমাকে সেই অনুভূতিটা আবার দেবার জন্য। ঈশা সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না আমি, আমাকে ক্ষমা করে দিও। আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। কোথায় যাচ্ছ? তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। এখন নিজেই পালিয়ে যাচ্ছ। যাও, নিলাম অনুমতি। ভুল আমার ছিল, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তোমাকে না বুঝে আমি তোমার সম্পর্কে ভুল চিন্তা করেছি। আজ থেকে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। যে ছেলে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে, তার কাছে আমার কি বাঁচাইবার আছে? থেকে যাও না বাবা আমাদের সাথে, আমাদের আপনজন হয়ে। থেকে যাও না ইরফান, এই বাড়ি আমরা সবাই তো তোমারই। থেকে যাও না বাবা। জিজু থেকে যাও আমাদের সাথে।
শুধু চার দেয়ালের ঘর নয়, পরিবার এক অদৃশ্য মায়া আর ভরসা। ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়, কেউ মানুক বা না মানুক, এটাই সত্য। আর সেই ভালোবাসার টানেই ফিরে এসে আমি ফিরে পেলাম আমার অস্তিত্ব। এই 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 এই, খুব খারাপ, খুব খারাপ। এই 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 এই, এটা কিন্তু খুব খারাপ। বাবলু, তুই এই ছেলেটার কথা শুনে আমাকে বদলি। বাবলু, কাজে লেগে পড়ো। স্যার মানে আমি সত্যি স্যার। এই না 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 না, এখন কেমন লাগে? অনেক দিনের শখ ছিল আমার। আমি প্রতি রাতে হিসাব রেখেছি আপনি আমার গত 5 বছরে কটা চর মেরেছেন। তুই কিন্তু বাবলু আমার নুন খেয়েছিস। আই এম সরি স্যার, আমি নুন খেয়েছি কিন্তু হজম করতে পারিনি স্যার। কেমন লাগছে স্যার?